যে তোমার একটা মামলা করতে হবে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে, মানবতা বিরোধী। আমি এই কথা যখন উনি বলে তখন আমি কিছু সময় চিন্তার ভিতরে পড়ে যাই। তারপরে তার কাছে আমি অনেক অনুনয় বিনয় করি, আমার ব্যক্তিগত পরিবেশ পরিস্থিতি সম্পর্কে বলি যে আমার কোনো সক্ষম কোনো ছেলে সন্তান নাই, আমি আর্থিক দিক দিয়ে তেমন একটা না, যা সারা বিশ্বে নাম ছড়ানো এমন একজন আলেমের বিরুদ্ধে এই যে সে কি করছে কি করে নাই। আমি মুক্তিযুদ্ধে ছিলাম, মুক্তিযুদ্ধ করেছি, এই বিষয়ে আমাকে ক্ষমা করবেন, আমি এই দায়িত্ব এত বড় মিথ্যার ভিতরে জড়াতে চাই না। তার সাথে এই বিষয়ে অনেক অনুনয় বিনয় করে আমি তাদের হুমকিতে, তাদের আমারে মারার হুমকি, বিভিন্ন হুমকির কারণে শেষ পর্যন্ত আমি এই মামলায় স্বাক্ষর দিতে বাধ্য হই, পরিবারের তাগিদে, আমার জীবনের তাগিদে। এখন আমি আসছি যে আমি বার্ধক্য, হয়তো মরে যাব, একদিন মৃত্যু সবারই আছে। এই বিষয়টা আমাকে বহু যন্ত্রণার ভিতরে আমি দিন যাপন করছি। এই বিষয়টা দেশের মানুষ যাতে আমার সঠিক বিষয়টা জানানোর জন্য, যে এই মিথ্যা আমি কীভাবে জড়াইলাম, মিথ্যা মামলায় কেনই বা জড়াইলাম, আমি এইটারে আমার ভিতর থেকে আমার মানুষত্বকে প্রকাশ করার জন্য, সত্য ঘটনাটা প্রকাশ করার জন্য, এবং এই জন্য আমি অনেক ভোগান্তিতে পড়েছি। বিগত দিন হইতে আমি এর কষ্ট ভোগ করেছি, জ্বালা যন্ত্রণা ভোগ করেছি। সেই জ্বালা যন্ত্রণাটার প্রকাশ করার জন্য, সাধারণ মানুষের জানার জন্য, এদেরও বিচার হওয়া উচিত, যার জন্য আমি এই মামলাটা করেছি। জি বাধা তো থাকতেই পারে, এটা তো স্বাভাবিক। তখনও তো পরিবেশ পরিস্থিতি, এখনটা পরিবেশ মনে করছি যে না, এখন এইটা সুযোগ, সময় আসছে, জানানো প্রয়োজন, এখন জানানো যায়। ট্রাইব্যুনালে যখন সাক্ষী দিয়েছেন তখন ট্রাইব্যুনালের বিচারপতিদের সামনে তো বলতে পারতেন যে আমাকে জোর জবরদস্তি করে এই মামলা করতে বাধ্য করছে, এই জন্য আসছি। তখন কি চিন্তা করছিলেন না? তখন ভয় পাচ্ছিলেন? আমরা যে তখন বলবো, আমি একটু বলি, কারণ আমি তো সেই তাদের সমকক্ষর কেউ না। আমি ওইখানটা ট্রাইব্যুনাল তো চিরদিন আমি থাকবো না, এটা তো স্বাভাবিক বোঝা উচিত। না, আমি কোনো সুযোগ সুবিধা পাই জানি। হ্যাঁ, না, এটা আমার মনের এই ভাবটা প্রকাশ করা, মনেকে আমার শান্তি দেওয়া যে আমি একদিন মারা যাবো। হ্যাঁ, এটা আল্লাহর কাছে আমি ভাতা পাই। তারা তো ওখানে আউয়াল মেয়ার সহ তার লোকজন এবং অ্যাডভোকেট আলাউদ্দিন সহ আরও কিছু লোক ছিল। আরও এই যে এখানে আসছি ট্রাইব্যুনালে, এর ভিতরে এখান থেকে তদন্ত কর্মকর্তা হেলাল সাহেব পারেহাটে গেছে, সে আমাদের সাক্ষাৎকারে যা নিয়েছে। আমরা আরও দুজন যেহেতু সাক্ষী আছেন, একটু যদি আমাদেরকে 1 মিনিট করে 2 মিনিট সময় দেন। আলতাফ ভাই একটু আলতাফ ভাই, জি আসেন, এদিকে আসেন। জি, মোহাম্মদ হাওলাদার, সাংট্যাংরাখালী থানা, ইন্দুরকানি। আমার বয়স তখন, আমার জন্ম তারিখ 1963,
তখন একদিন এক দারোগা আইসে গাড়ি লই আপনার পারে আর যাইতে হইবে। আমি পারে আর গেছি, কী ব্যাপারে সাক্ষী দিতে হইবে। আমার বয়স তো হয় নাই, আমি কি সাক্ষী দেবো। আর তখন তো সাইদির চিনতামও না, সাইদি কেডা না কি। শুনছি একজন ভালো বক্তা, ভালো আলেম, আমার বাপের কাছে শুনছি না সাক্ষী দিতে হবে। তখন পাহাড়ে ওই পুলিশের অফিসার সানাউল্লাহ এডিশনাল আইজি, তখন সে বলে সাক্ষী দিতে হবে, বয়স কি না ওটা আমরা বুঝবো ট্রাইব্যুনালে, তোমার সাক্ষী দেওয়া। সে অনেক ধরনের গালাগালি আমাকে ব্লাডি বাস্টার্ড করে গালাগালি করছে অনেক সময়। ওই ট্রাইব্যুনালের এডিশনাল আইজি সানাউল্লাহ, হ্যাঁ, এখানে এক অ্যাডভোকেট যারা ছেলে ওই শহীদ হায়দার আলী, তারপর সাইদুর রহমান, রানাদাস গুপ্ত, এরাও আমাদের অনেকই প্রসার দেশে সাক্ষী দিতে হবে। বিচারের রায় তো আমরা করামো। এবং একদিন আমাদের ওই ট্রাইব্যুনাল রয়ে গেছে বিচারকের কক্ষে, ঘুরেই দেখাইছে এইসব এই বিচারক, এই তখন জাহাঙ্গীর আলম প্রধান বিচারপতি কয়, হেও কইছে, কয় তোমরা সাক্ষী দেবা, যা বিচার করবো আমি। হ্যাঁ, বিচারক। জি, এই এখন আমরা সুযোগ হয়েছে আর পূর্ণ বিচার ভালো লোকের জানো। জি, থ্যাংক ইউ। একটু জি, আপনার নাম? আমি মোহাম্মদ আলতাফ হাওলাদার, আমার পিতা হামিদুদ্দিন হাওলাদার, বাড়ি পিরিজপুর, বারেরহাট ইউনিয়ন। আমরা হয়তো আপনারা বলতে পারেন যে এখন আসছেন কেন। এখন আসছি এই আমাদের বয়স হয়তো আমরা এক পাও কবরে আর এক পাও উপরে আছে। এই যে শাহিদ সাহেবের বিরুদ্ধে আমাকে অর্থাৎ যে সমস্ত কারুকার্যতা করাইছে, এমন একজন আলেমের বিরুদ্ধে আমাকে যে সমস্ত কাজবাজ করাইছে, আমাকে তো এখন করে করে খাইতে আছে, কবরে পড়ছি। আমাদের আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী, দেশবেশী, সবাই আমাকে ঘৃণা করে, ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি। তা এখন চিন্তা করি যে এখন ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি, শেষ বয়সে যদি একটু মানে দেশের কাছে, জাতির কাছে, সবার কাছে বলতে পারি যে না, সাইদি সাহেব ভালো লোক ছিল, আমরা তার জন্য আমাকে যে কাজ করাইছে এই কাজটা সম্পূর্ণরূপে আমাকে মানে হুমকি দিয়া, অস্ত্র ধরাইয়া, পিস্তল ধরিয়া এই সমস্ত করে। যেমন মাহাতাব বলল, এরকম সানাউল্লাহ বাস্টার পর্যন্ত গাইল দিয়েছে, আমাকে কইছে বোধাই বাংলা কথায়, আমাকে ওই লিখে দিয়েছে, আমরা বলতে পারি নাই। হ্যাঁ, এগুলার পরে আর আইয়া মানে অবান্তর গালাগালিও করছে। কিন্তু কর্ম কি করার তো উপায় নাই কিছু। যখন আইনেই ফালাইছে, আমাকে অনেক দিন পর্যন্ত রাখছে, রাখিয়া টেকে এইভাবে পড়াই দিয়েছে, তারপরও আমরা ঘুরাই দিই, তারপরও দেখি যে জীবনের কোনো আমাকে নিরাপত্তা নাই। এই বিদায় করতে আমরা বাধ্য হয়েছি। সাহিদ, হ্যাঁ চিনতাম, একজন বক্তা হিসেবে চিনতাম ওনাকে। না, দল কথা না, উনি একজন বক্তা ছিল, উনি একজন আলেম মানুষ, উনি আপনার ওয়াজ মাহফিল করতো, এই দিন বক্তা ছিল, উনি ওয়াজ মাহফিল করতে, এই দিনে ওনারে মানে ওই সবাই একটু মূল্যায়ন করতে, ভালো মনে করতে, ভালো মানুষ। আমরা 1 মিনিট সময় নেব। সুমন মিস্ত্রি, শেষ 1 মিনিট, 1 মিনিট শেষ করো তুমি মূল কথা। আমার নাম সুমন্ত মিস্ত্রি, আমার নানা মধুসূদন গড়ামি। হয়তোবা সে যদি জীবিত থাকতো তাহলে এখানে সে থাকতো, তার পরিবর্তে আমি আসছি। আমার নিজের কাছে খুব অনুতপ্ত হয় বা অনেক খারাপ লাগে যে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সেও একটা চক্রান্তের সাথে জড়িত হইয়া ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে। নিজেকে কখনো আমি ক্ষমা করতে পারিনি, কারণ সে এমনই একটা ব্যক্তি ছিল, আপনারা সবাই জানেন, তার ভিতরে রাজাকার তো ভালো, দুর্নীতির কোনো অভিযোগ তার ভিতরে ছিল না। কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার বা প্রধানমন্ত্রীর চক্রান্তে সে একজন রাজাকার হয়েছে, সে দীর্ঘদিন জেলখানায় কাটাইছে এবং মৃত্যুর আগ পর্যন্ত সে জেলখানায় ছিল। সেজন্য নিজেরে ক্ষমা করতে না পাইরে আমি এইখানে আইসা আপনাদের সবাইরে জানাইতেছি এবং মিডিয়ারে জানাইলে দেশবাসী জানবে, সেই জন্যই আমার এখানে আসা। আমি আমার প্রধান বিচারক বা সবার কাছে আমি বিশেষ অনুরোধ করতেছি যে এই হুজুরের যে শাস্তির ইতে যারা জড়িত আছে সবার যেন শাস্তি হয়। জি, ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ। জি, বলতে চাই দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যে মামলা সম্পর্কে আমি বাদী হয়েছিলাম কেন, তখন আমাকে আমাদের স্থানীয় পিরোজপুরের 1 আসনের সংসদ সদস্য আউয়াল সাহেব
আমাকে বাড়ি থেকে